কাজ গোপনে করেন না। আজকে আমরা যেগুলি বলছি পেপার পত্রিকায় প্রতিটি কাজ উনি প্রকাশ্যে করেছেন, প্রতিটি কাজ। সময়টা বলা যাবে না। ফান্ডামেন্টাল কথা ডক্টর নজরুলের আমার আপত্তি যেটা নিয়ে, ইজ এ কনস্টিটিউশনাল লয়ার, উনি বললেন যে সরকার মানে প্রধানমন্ত্রী নন। আই স্ট্রংলি অবজেক্ট। এইটা যদি সত্য হয় তাহলে নাথিং ক্যান এক্সিস্ট, এভরিথিং উইল মানে কোলাপস, পুরো কিছু থাকবে না। আমি প্রফেসর নজরুলের কাছে এটা শুনবো। আপনি বলছেন সরকার মানে প্রধানমন্ত্রী। আমি যদি প্রশ্নটা এরকম করি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানেই কি সরকার, মানে শেখ হাসিনাই সরকার আসলে? This is one man army, right? Any প্রধানমন্ত্রী parliamentary system of democracy. No. British প্রধানমন্ত্রী তো one man, না, British প্রধানমন্ত্রী কিন্তু one man army না। এমনকি ভারতের প্রধানমন্ত্রী one man army না। কথা এটা কিন্তু as per শুনেন, as per the system, government, as long as the prime minister is only answerable to the public, এটা দেখার একমাত্র উপায় হলো সংসদ। সংসদ যতক্ষণ তার উপরে কনফিডেন্স আছে, কোন লিগ্যালি তাকে আপনি সরাবার কোনো পথ নেই। আচ্ছা, except through some extra কনস্টিটিউশনাল মিল, যেটা আপনারা অনেকে সমর্থন হয়তো করেন নানা কারণে। আমি ওইসব আলোচনা আমি আপনার পক্ষে পরিষ্কার। প্রফেসর, আমরা পরবর্তী প্রসঙ্গে যাব। প্রফেসর আসিফ নজরুল, আপনি কি একটু মন্তব্য করবেন যে সরকার মানেই প্রধানমন্ত্রী? আমি মান্নান ভাইয়ের সাথে একমত। মান্নান ভাই যে স্পিরিটে বলেছেন প্রধানমন্ত্রী সবচেয়ে ক্ষমতাশালী, প্রধানমন্ত্রী এখানে অনেক কিছুর জবাবদিহিতার ঊর্ধ্বে, কিন্তু সরকার মানে প্রধানমন্ত্রী না বা প্রধানমন্ত্রী সরকার না, এটা বুঝাতে চেয়েছে। এই অর্থে মান্নান ভাই আজকে বেনজির পুলিশের প্রধান যেটা উনি করেছেন, তো বেনজিরের প্রধান যেগুলি কাজ কর্মকাণ্ড করেছেন ওটা কি আমরা প্রধানমন্ত্রী করেছেন বলবো? আবার সাবেক আর্মি প্রধান যে আজিজ সাহেব যে কাজ করেছে এটাকে আমরা প্রধানমন্ত্রী করেছেন বলবো? আমি বললাম যে উনার বাইরেও তো ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষমতা বলয় থাকে, উনি তো সব জায়গায় ইন্টারভিউ করতে পারেন না, উনি তো একটা মানুষ আফটার অল। তো ওই ক্ষুদ্র বলয় থেকে এর ভয়ঙ্কর কথা ডক্টর নজরুল, সরি ভুলে যাব, বেনজিরের কাজ হ্যাজ নট বিন ডান বাই দ্য গভর্নমেন্ট, ইন্ডিভিজুয়াল ফেইলিওর। গভর্নমেন্ট অর্ডারে যে সকল দায়িত্ব করা হয়, আপনি একমত হন বা না হন, ওইগুলো প্রধানমন্ত্রীরই কাজ। বেনজিরের কাজ ব্যক্তিগত ফেইলিওর। এটা একটা ফৌজদারি অপরাধ, এটা কোর্টে ঢুকে গেছে অলরেডি। ইন দা আই অফ দ্য ল, এটা সাব জুডিস ম্যাটার আপনাদের ভাষায়। এটা নিয়ে আমরা কেন এখানে কথা বলবো? না, এটা নিয়ে কথা বলা দরকার নাই। কিন্তু আপনি যেটাকে ইন্ডিভিজুয়াল ফেইলিওর বলতেছেন, বাংলাদেশের সিস্টেমটাকে এরকম যে সব ইন্ডিভিজুয়াল ফেইলিওর দেখার কোনো মেকানিজম বাংলাদেশের সরকারের নাই? অবশ্যই আছে। We have punished many people. Even বেনজির সাহেবের যেগুলিকে আমরা দুর্নীতি বলছি, বেনজির সাহেবের যেগুলিকে আমরা দুর্নীতি বলছি, এর একটি কাজও উনি গোপনে করেন নাই। উনি সাইনবোর্ড লাগিয়েছেন, উনি প্রকাশ্যে বলেছেন। আরো শক্ত হোক, আমিও চাই আরো শক্ত অবস্থান। এটা আইনের মাধ্যমে করতে। এজ অফ নাও যে আইন কানুন আমাদের আছে, যে সংবিধান আছে, ওর বাইরে পা ফেলতে পারবো না। আমিও তিয়ানানমেন স্কোয়ারের মতো পল্টন ময়দানে প্রতিষ্ঠিত বড় ডাকাতদেরকে গুলি করার পক্ষে ব্যক্তিগতভাবে, কিন্তু আমি আসলে আমার আপেলের তুলনা করতে চাই না। কিন্তু আমরা দেখেছি যে একটি লাইন বলে একটি ছবি তুলে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, মানুষ মারা হয়েছে, মানুষ মরে গেছে, 40 দিন জেলখানায় ছিল। আপনি বলছেন যে আপনি আসলে আইন নিজের মানে আইনের গতিতে আইনে চলতে দিতে হবে, কিন্তু আমরা কি এগুলি দেখেছি আসলে চোখের সামনে? মানে বেনজির সাহেব, এটা খুব ইন্টারেস্টিং, কারণ বেনজির সাহেব একটি কাজ গোপনে করেন না। আজকে আমরা যেগুলি বলছি পেপার পত্রিকায় প্রতিটি কাজ উনি প্রকাশ্যে করেছেন, প্রতিটি কাজ। আপনি আমার চেয়ে নিশ্চয়ই ভালো বলবেন। আমরা পরবর্তী আপনার অনুমতি নিয়ে পরবর্তী প্রসঙ্গে যাইতে চাই, যদি প্রফেসর আসিফ নজরুল শেষ করছিলেন যে কথা। জি প্রফেসর আসিফ নজরুল, আপনি বলছিলেন না, আপনি মানে কি প্রসঙ্গে? ওই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং ছোট ছোট জায়গায় যে আসলে অনেকগুলি ক্ষমতার বলয় তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে কি, মান্নান ভাই তো খুব প্রাজ্ঞ মানুষ। মান্নান ভাই, আপনি একটু ধৈর্য দিয়ে শোনেন। আমি বলতে চেয়েছি কি, ধরেন বেনজির যে কাজগুলা করেছে এটার বিরুদ্ধে সরকারি যে বিভিন্ন ব্যবস্থা ছিল, দুদক ছিল বা পুলিশের ইন্টারনাল মেকানিজম ছিল বা জুডিশিয়ারি ছিল, কেউ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এবং খালেদ কারেক্টলি বলেছেন উনি সবকিছু প্রকাশ্যে করেছেন। উনি বোট ক্লাবের ছিলেন, লক্ষ টাকা দামের ঘড়ি বলতে, সাইনবোর্ড লাগিয়েছেন, প্রকাশ্য ছিল, সব সাইনবোর্ড লাগিয়েছেন। এই যে সরকারি বিভিন্ন এজেন্সি যে উনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তাহলে আমি কি এটা বলবো যে প্রধানমন্ত্রী উনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই? এটা বোঝাতে চেয়েছি, বুঝছেন না? এটা মানুষের পক্ষে তো সম্ভব না। উনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কিন্তু এখন আপনার যত ব্যর্থতা আছে, আমরা কি এটার জন্য বলবো এটা প্রধানমন্ত্রীর ব্যর্থতা? বলি না তো, আমরা বলি এই সচিবের ব্যর্থতা, এই মন্ত্রীর ব্যর্থতা। শাহজাহান খানকে পদত্যাগের শুনেন, জেনারেল জিয়া ক্ষমতা দখল করেছিল, শেখ হাসিনা ক্ষমতা দখল করে নাই। She has been vested this ক্ষমতা by people of Bangladesh. এই ডিফারেন্সটা নিশ্চয় ডক্টর নজরুল আপনি এটা বুঝবেন। রাইট, জি জি জি, তার এটা ক্ষমতা অবশ্যই নয়।
ক্ষমতা ভেস্টেড বাংলাদেশ। কিন্তু অনেকগুলো আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। প্রফেসর আসিফ নজরুলকে দিয়ে আসলে একটু এটা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যয় স্কিম নিয়ে যে আন্দোলন পেনশনটা নিয়ে, সেটা নিয়ে আসলে আপনি কি মনে করেন? এটা আইনের দৃষ্টিতে আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশেই আসলে যেটিকে মানে নন ফান্ডেড পেনশন সেগুলো আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে, বা কোথাও কোথাও আসলে নাইও কখন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই যে বড় আপত্তি, এটি আপনি কোন জায়গা থেকে দেখেন? আপনি খালেদ কারেক্টলি বলেছেন, নন ফান্ডেড পেনশন যদি আপনি শুধু একদম বিচ্ছিন্নভাবে জিনিসটা দেখেন তাহলে মনে হবে শিক্ষকদের আন্দোলন অত্যন্ত অযৌক্তিক। কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে দেখেন, এখন মান্নান ভাই আমাদের, উনি সরকারি চাকরিও করেছেন, উনি নিশ্চয়ই জানেন, আমি এটা বানিয়ে বলছি না, সার্কভুক্ত দেশগুলোতে আপনার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল রয়েছে, ওনারা সবার চেয়ে বেশি বেতন পান। এখন সার্কভুক্ত দেশগুলো বলতে আমি কিন্তু ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান সবাইকে বুঝাচ্ছি। তারা কি বোকা? তারা কিছু বুঝে না? তারা কেন দিচ্ছে? আপনার তো জিনিসটা পিছনের ফিলোসফিটা দেখতে হবে, যেন সবচেয়ে মেধাবী ছাত্ররা, সবচেয়ে মানে যোগ্য ছাত্ররা যেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাতে আসে। কারণ আমরা তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাটাই কর্মক্ষেত্রে কাজে লাগাই, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পড়া তো কাজে লাগাই না সেইভাবে। এখন এই জন্য আপনি যদি শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল থাকতো এবং শিক্ষকরা যে সমস্ত দাবি করে থাকে সেই সমস্ত আর্থিক প্রণোদনা থাকতো, আজকে আপনার ধরেন মান্নান ভাই, আপনি কিছু মনে করেন না, একজন সরকারি অফিসার সে গাড়ি মেনটেন করার জন্য 35-40 হাজার টাকা পাচ্ছে। আর আমাদের এখানে আমাদের অনেক শিক্ষক আছে, আমি ফুলা রোডে থাকি, আজকে আমি প্রথম আলোতে লিখেছি, আপনি বিশ্বাস করবেন এই যে অক্সফোর্ড কেমব্রিজ থেকে পাশ করা ছেলে, নাম বলে দিচ্ছে আপনাকে, আজহার, অর্নি, তারপর সাইমি, এদের মতো স্টুডেন্টরা, এরা বেতন পাচ্ছে আপনার 24,000 টাকা। আপনি চিন্তা করতে পারেন? এবং এরা তো শুধুমাত্র এই যে একজনের হাজবেন্ড চাকরি করে বা একজন ওয়াইফ চাকরি করে এই জন্যই চাকরিতে আসতে পেরেছে। সবার তো এই পরিস্থিতি নাই। আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে যে ট্যালেন্টেড ছিল সে ইউনিভার্সিটি চাকরিতে আসে না, সে সরকারি চাকরিতে চলে গেছে আর্থিক সুবিধা বেশি দেখে। তো এই জিনিসগুলো যদি থাকতো তাহলে এই আলাদাভাবে এই স্কিম নিয়ে আপত্তি উঠতো না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আপনি যখন স্কিমের মধ্যে ইউনিভার্সিটি শিক্ষকদের ঢুকালেন, আপনি ওখানে কনসাল্ট করবেন না? আমরা তো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং আপনি আবার সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা করছেন। সার্বজনীন যদি হয়, আপনি ডিফারেন্ট স্কিম করছেন কেন? সবার জন্য এক স্কিম করেন। আমার মনে হয় যে প্রফেসর আসিফ নজরুল ঠিকই বলেছেন। মানে আমরা একটু জনাব মান্নানকে একটু এটা শুনতে চাই যে অনেকগুলি বিষয় উত্থাপন করেছেন, আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে বিশ্ববিদ্যালয় চাকরিতে। ওকে, প্রাথমিকভাবে আমি বলি ব্যবস্থাপনার ফেইলিওর ডক্টর নজরুল যেটা বললেন আছে, দে শুড হ্যাভ বিন কনসাল্টেড স্টেক হোল্ডারদের সঙ্গে, দে টিচার্স, এবং তারা এইটাতে এফেক্টেড। সুতরাং এইটা করা উচিত ছিল। কতটুকু করেছিলেন আমি জানি না, আমি ওখানে জানি না। এরপরে ইতিমধ্যে দেখলাম দলীয় যে আমাদের সাধারণ সম্পাদক মহোদয়, তাদের সঙ্গে বসবেন। প্রফেসর নিজামুল হকের সঙ্গে আমার কালকে দেখা হয়েছিল এক জায়গায়, ঢাকা ইউনিভার্সিটির সভাপতি, তিনিও কনফার্ম করলেন। আমার মধ্যে শুরু ইট কুড হ্যাভ বিন ডান এইটা। তবে একটা জিনিস বলা উচিত, এই যে জিনিসটা হোল থিং গ্রোজ আউট টু দ্য কলোনিয়াল ইনহেরিটেন্স। পৃথিবীর কোথাও এই ধরনের নাই আমাদের মতো এখানে। এবং আনফর্চুনেটলি শুনেন, উদাহরণ যত মন্দ হবে, উদাহরণ না দিলে পরিষ্কার ক্লিয়ার হবে না। ব্রিটিশ সাহেবরা গরমের জন্য ইন্ডিয়া থাকতে পারতো না, তারা গরমের ছুটি নিয়ে মাথা ঠান্ডা করার জন্য দেশে যেত প্রতি বছর 2 মাসের জন্য। আপনি জানেন ভালো করে, ইট ওয়াজ ইনহেরিটেড বাই আওয়ার পাবলিক সার্ভেন্টস এবং দে আর স্টিল ইউজিং ইট। আদালতে বিশেষ আপনি জানেন, ওকে, আইসিএস রা এই দেশে পেনশন নিবে না, ইংল্যান্ডে নিবে আল্লাদি, বাট ইট ওয়াজ অ্যালাউড। সুতরাং এইগুলো অনেক কিছু করা হয়েছে। এগুলো থেকে বেরিয়ে আসার জন্য উই নিড ধারাবাহিকতা, উই নিড কন্টিনিউয়াস সংহত পরিবেশ, এবং উই নিড স্ট্রং পলিটিক্যাল ফোর্স, যেটা শেখ হাসিনা দিচ্ছেন ধারাবাহিকভাবে। এবং উই হ্যাভ কাভার্ড লট অফ গ্রাউন্ডস। যদিও অনেকে তার সঙ্গে একমত নয়, যেটা বললেন, অনেকগুলো পয়েন্ট ডক্টর নজরুল বললেন, ইয়েস, এগুলো দেখা উচিত। এখানে ওখানে যে অন্যায়ভাবে করা হয়েছে, দিস ক্যান বি কারেক্টেড। বাট ওভারঅল একটা পজিটিভ ইতিবাচকতা এসছে। এবং টিচারদের যেটা আলাদা বেতন স্কেলের কথা বললেন, সেটাও আমি সার্বিকভাবে একমত। যদিও পশ্চিমা জগতের বিশ্ববিদ্যালয়ে ডক্টর নজরুল ভালো করে জানেন, আমাদের বিশ্ববিদ্যালয় ভিন্ন। ওখানকার এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক ধরনের বেতন ভাতা নেগোসিয়েট করে তারা নেয়। ওয়াই শুড টিচার বিকাম পাবলিক সার্ভেন্টস লাইক আই এম? এগুলো অনেক বিষয় আলাপ করতে পারে। আচ্ছা, আমি শেষ প্রসঙ্গে আসি। এই প্রসঙ্গটাতে আসলে জনাব মান্নানকে দিয়ে আমি প্রশ্ন শুরু করতে চাই। একই প্রশ্ন আসলে প্রফেসর আসিফ নজরুলকে করবো। জনাব মান্নান, আপনি জানেন যে আজকের পত্রপত্রিকায়, অ্যাকচুয়ালি গতকালের পত্রপত্রিকায় একটি বিষয় নিয়ে আসলে আলোচনা শুরু হয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে উন্নয়ন ব্যুরো, যেটাকে আমরা ইপিবি বলি, রপ্তানি উন্নয়ন ব্যুরো, সেইটা থেকে রপ্তানির তথ্য এক ধাক্কায় 13.80 বিলিয়ন বা 1380 কোটি টাকা, $80 কোটি বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যালেন্স অফ পেমেন্টের হিসাব করতে গিয়ে সংশোধন আনা হয়েছে।
আসলে ব্যাপারটি আসলে আমাদের দর্শকরা কতটা বুঝছেন আমি জানি না। সোজা কথা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের রপ্তানির কথা বাড়িয়ে বলেছে এবং সেই বাড়িয়ে বলার কারণে বাংলাদেশের জিডিপি, বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রণোদনা, এরকম নানা বিষয় আসলে বেরিয়ে আসছে। আমি সোজা বাংলা ভাষায় এটি না বলে পারছি না, আপনার মতোই আমার একটু মানে ক্ষমা চেয়ে বলতে হয় যে শব্দটি ব্যবহার করলে খারাপ হয়, কিন্তু না ব্যবহার করলে বোঝা যাবে না পরিষ্কার চুরি, অন্যায় এবং কোন একটা ঘাপলা হয়েছে, যে ঘাপলাটি আসলে সরকার ব্যবহার করেছে যে আমরা উন্নয়ন করেছি, এই করেছি, যে এটা উন্নয়ন আসলে হয় নাই। যারা মানান, আপনার মন্তব্য একটু শুনতে চাই। না, আমি যখন সরকারের ভিতরে কাজ করেছি, লোয়ার লেভেলে, মিড লেভেলে বা সাম্প্রতিককালে, দেয়ার ইজ এ ল্যাগ। কয়েকটা সংস্থা থেকে সরকার এক্সপোর্ট ফিগার গুলা নেয়, ইপিবি একটা দেয়, আবার ওই যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে ডিপার্টমেন্ট আছে তারা একটা দেয়, বাংলাদেশ ব্যাংকে যে এলসি গুলা কি সব করে টোরে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে হিসাবগুলাতে দেয়ার ইজ ল্যাক অফ কোঅর্ডিনেশন এবং এটা টাইম ল্যাগ আছে, মিলে না। কিন্তু এখন যেটা শুনলাম কালকে, আই এম অলসো শকড, এত বড় একটা ফিগার, মেবি এটা কিউমুলেটিভ ওভার